আদালতে বিচারাধীন থাকায় নির্বাহী বিভাগের কিছু করার নেই। ফাঁস হওয়া চাকরির প্রমাণ পেলে ব্যবস্থা, জনপ্রশাসন মন্ত্রী। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান ছাত্রলীগের, আন্দোলনে পূর্ণ সমর্থন ছাত্রদলের। আজ থেকে সড়ক বন্ধ করতে দেবে না পুলিশ। প্রশ্ন ফাঁস কাণ্ডে সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসির বিতর্কিত অবস্থান, আস্থা কমবে চাকরি প্রার্থীদের, তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ। বগুড়ায় 3 উপজেলায় 80,000 মানুষ পানিবন্দী, যমুনায় নতুন করে ভাঙন দেখা দেয় আতঙ্কে স্থানীয়রা, দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি। মেয়র আতিকের 4 বছরে কোনো উন্নয়ন হয়নি গুলশান লেক সড়কে, গুদারাঘাট মানারাত ভার্সিটি অংশে চরম ভোগান্তি। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। সুপ্রিম কোর্টের স্থিতাবস্থার পর কোটা ইস্যুতে নির্বাহী বিভাগের কিছুই করণীয় নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। সচিবালয়ে তিনি জানান, এখনও বিষয়টি আদালতের আদেশ না মেনে কারো ইন্ধনে যেন শিক্ষার্থীরা রাজপথে আন্দোলনে না থাকেন, সেই আহ্বানও জানান তিনি। বলেন, সরকার যৌক্তিক সংস্কারের পক্ষে। জয় যাদবের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল ইস্যুতে সুপ্রিম কোর্টের স্থিতাবস্থার পরও রাজপথে আন্দোলনে শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রী। বলেন, বিষয়টি এখনো বিচারাধীন, ফলে নির্বাহী বিভাগের কিছু করার নেই। ফলে রাজপথে আন্দোলনেরও কোনো যৌক্তিকতা নেই। আলোচনার ভিত্তিতে যৌক্তিক, হ্যাঁ, কতটুকু থাকবে সেটি আলোচনা হতে পারে। সেটি কোর্টে যখন আপনার আমাদের কোটা বিরোধী আন্দোলনের যাবে, তারা যখন যুক্তিগুলো শুনবে, তাদের বন্ধের কি হবে, জেলা কোটার ক্ষেত্রে কি হবে, আচ্ছা মুক্তিযোদ্ধার সন্তান বা পোষ্যদের জন্য কি হবে, সেখানে বিস্তারিত যখন আলোচনা হবে সেখানে সমাধান সম্ভব। প্রবলেমটা তো রাজপথে সলিউশন হওয়ার কথা না, এটা তো নির্বাহী বিভাগ সমাধান করবে না, এটা করবে আদালত বিচার বিভাগ। কোটা বাতিলের পর কয়েকটি বিশেষ পরীক্ষার ফল তুলে ধরে তিনি জানান, এর যৌক্তিক সংস্কার চায় সরকার। এই যে 40 বিসিএসে 59টি জেলা থেকে পুলিশে একটি নারীও আপনার চাকরি সুযোগ পায়নি, আপনার 40 বিসিএসে। তাহলে আবার আপনার দেখা যাচ্ছে যে মাত্র 17টি জেলাতেও আপনার নারী পুরুষ কেউই চান্স পায়নি। তাহলে এই যে জেলাগুলো বঞ্চিত হয়ে গেল, তাহলে এইরকম একটা যদি সৃষ্টি হয়, তাহলে একটা অসমতা তৈরি হয়। অনেকগুলি যুক্তির ব্যাপার আছে। আমি মনে হয় কোটার সংস্কার থাকা দরকার। পিএসসি চেয়ারম্যানের সাবেক এক গাড়ি চালকের প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে, জানান জনপ্রশাসন মন্ত্রী। সরকারি কর্ম কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তো তারা সেখানে ব্যবস্থা গ্রহণ করবেন বলে চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে বলেছেন, সুন্দর করেই বলেছেন। তো বিষয়গুলো প্রমাণ হতে হবে এবং সেটির জন্য ব্যাপক প্রচেষ্টা চলছে এবং এখানে একটু ত্রুটি নাই, খুবই শক্তভাবে সরকার কিন্তু দেখছে। তদন্তে দোষীদের চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জনপ্রশাসন মন্ত্রী। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। কোটা সংক্রান্ত বিষয়ে আপিল বিভাগে বিচারাধীন, তাই আদালতের প্রতি সম্মান দেখিয়ে কোটা আন্দোলনকারীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কোটা সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের দাবিকে সংবেদনশীলভাবে গ্রহণ করেছে এবং যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানও চায় ছাত্রলীগ। অভিযোগ করেন, আন্দোলনকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্লকেড তৈরি করা সাধারণ ছাত্র সমাজের আন্দোলন হতে পারে না বলেও মন্তব্য করেন সাদ্দাম। এ সময় আন্দোলনকারীদের ধৈর্যের পরীক্ষা দেওয়ার আহ্বান জানায় ছাত্রলীগ। আদালতের মাধ্যমে সমাধান হচ্ছিল এবং বর্তমান সময়েও যেখানে নির্বাহী বিভাগের পরিপত্র জারি রয়েছে, যেখানে এর আগে 2018 সালের বাস্তবতায় যেটি জারি করা হয়েছিল, সেটি যখন পুনর্বহাল হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আন্দোলনকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া, আন্দোলনকে আরো বেশি টেনে হিসেবে লম্বা করার প্রচেষ্টা এবং বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে এক ধরনের মব জাস্টিসের মতো নির্বাহী বিভাগের প্রতি আদেশ জানানো, এটি আমরা মনে করি যে এটি সুচিন্তিত কোনো পরিকল্পনা নয় বলে আমরা মনে করি। রাষ্ট্রীয় অপকর্ম ঢাকতে সরকার একের পর এক ইস্যু তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কোটা ইস্যুতে সরকারের সমালোচনা করতে গিয়ে বলেছেন, টেলিপ্যাথিক সম্পর্কের কারণে সরকার যা চায় তা আদালতের রায়ের মধ্য দিয়েই চলে আসে।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে এত ছাত্রলীগের লোক প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়েই সম্ভব হয়েছে। সরকার প্রধানের সিংহাসন টিকিয়ে রাখতে দেশে ভয়ের পরিবেশ তৈরি করতে আবারও গুম খুনের পদ্ধতি ফিরিয়ে আনা হচ্ছে অভিযোগ করে গুম হওয়া ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি করেন রুহুল কবির রিজভী। কল্পকাহিনীকেও হার মানানো সর্বস্তরের দুর্নীতির প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, দুর্নীতির এই অবদান সরকার প্রধানের। ছাত্রদের চলমান কোটা সংস্কার আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণ সমর্থন রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। গত 12 বছরে প্রায় 12 থেকে 13,000 আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদেরকে ভুয়া মুক্তিযুদ্ধ সনদ দেওয়া হয়েছিল। এখন এই ভুয়া মুক্তিযুদ্ধ সনদের যাদেরকে দিয়েছে তাদেরকে যদি নিয়োগ দিতে হয় তাহলে তো কোটাকে পুনঃস্থাপন করতে হবে। সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আদালতকে ব্যবহার করে এই খুনি শেখ হাসিনা সরকার এই কোটাকে আবার পুনর্বহাল করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 2018 সালে যে কোটা সংস্কার হয়েছিল সেখানে আমরা নৈতিক সমর্থন দিয়েছি এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এখন যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমরা সমর্থন দিচ্ছি। কোটা আন্দোলন আপনি না করেছিলেন, পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না, আবার কি বলে যে আদালত থেকে হলো কেন? আমাদের কাছে তো মনে হয় যে প্রধানমন্ত্রী আওয়ামী সরকার, প্রধানমন্ত্রীর সাথে যেন আদালতের একটা টেলিপ্যাথিক সম্পর্ক, অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্যে দিয়ে সেটা চলে আসে। এটাই তো আমরা দেখছি যে অমুক ডিসি অমুক বিশ্ববিদ্যালয়ের অমুক হলের সাধারণ সম্পাদক ছিল, অমুক এসপি সে আরেকটি বিশ্ববিদ্যালয়, এত ছাত্রলীগ ডিসি এসপি ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি হয় কি করে? এই প্রশ্নপত্র ফাঁসের মধ্যে দিয়ে। কোটা নিয়ে আপিল বিভাগে স্থিতাবস্থা জারির পর যে কোনো কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার মহিদুদ্দিন বলেন, এই মুহূর্তে আন্দোলন ছাত্রদের পক্ষেই রয়েছে, তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাস্তা অবরোধ বা যে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ডিএমপি। দশ দিন ছিল, আমরা কিন্তু তাদেরকে দেখেছি, বলা যায় যে আমরা আমাদের পেশাদারিত্বের সহিত তাদের এই বিষয়গুলো বিবেচনায় নিয়েছি। কিন্তু এখন যদি রাস্তা বন্ধ হয়, এটি কিন্তু আমাদের যে বলা যায় যে ঢাকা মেট্রোপলিটনের আইন বা দেশের প্রচলিত আইন, এমনকি আমি তো কনস্টিটিউশনকেও রেফার করলাম 36 অনুযায়ী, ইট ইজ কিন্তু কমপ্লিটলি অফেন্স। আমরা মনে করি সে অফেন্স করবে না, সেটা আমরা আশা করি। তারপরেও যদি কেউ সে ধরনের জায়গা থেকে সরে যেতে চায়, দেশের প্রচলিত আইন তো আসলে কার্যকর, সেটি কার্যকর যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকবে। টানা বৃষ্টিতে যমুনার পানি বেড়ে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটে পানিবন্দী প্রায় 80,000 মানুষ। এতে চরম দুর্ভোগে বানভাসী মানুষ। তবে পানি কিছুটা কমলেও নতুন করে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সঞ্জু রায়ের প্রতিবেদনে বিস্তারিত। খরস্রোতা যমুনার সাথে সংগ্রাম করেই জীবনের প্রায় 70 বছর কেটেছে সারিয়াকান্দি কামালপাড়ার অসহায় বৃদ্ধা নবিতন বেগমের। প্রতি বছর বন্যা আর নদী ভাঙনের করাল গ্রাসে সব হারিয়ে নবিতনের সঙ্গে এখন দুচোখ ভরা অশ্রু। কোন আল্লাহ থাকার ঘর দাও নাই, মানুষের ঘর থাকি, ঘরের মধ্যে এক বুকের পানি সাপ যায়। এখন তোমরা তো দয়া করে দাও, আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দিও। উজানের ঢল ও টানা বর্ষণে যমুনার পানি বর্তমানে প্রবাহিত হচ্ছে বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও ধনুট উপজেলার প্রায় 80,000 মানুষ, যার মাঝে সবচেয়ে বেশি সারিয়াকান্দিতে পানিবন্দী প্রায় 17,000 পরিবার। পানির নিচে প্রায় 1457 হেক্টর কৃষি জমি তলিয়ে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন 11,000 কৃষক। খুব দুর্দশা, ভাত পানি এটা খুবই কষ্ট, পানি টানি পেশাব পায়খানা এটা ডানা কল ডুবে গেছে গা। পানি কিছুটা কমায় এখন যমুনার তীরে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। প্রতিকারে এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ড নদী তীরে জিও ব্যাগ ও টিউব ফেলা সহ নানামুখী উদ্যোগ নিলেও স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। দুইবারে বন্যা, নদী ভাঙ্গা মানুষের আমরা ঘরগ্রস্ত খুব ক্ষতি হয়ে গেছি। আমরা একটা থাই বাদ চাই,
যদি ওই বাদে বাসা বাড়ি করে থাকা যায়। যদি কখনো মূল বাঁধটা ভেঙে যায়, আল্লাহ না করুক, তাহলে শুধু সারিয়াকান্দি না, বগুড়া জেলা 5টা উপজেলা পুরাটা পানিতে প্লাবিত হবে। এদিকে যমুনার ডান তীর রক্ষায় বাঁধ নির্মাণের মাস্টার প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেয়ার কথা জানান রাজশাহী বিভাগীয় কমিশনার। প্রতি বছর আমার বন্যা হয়। এই সারিয়াকান্দি রক্ষার যে বাঁধ যমুনার তীরবর্তী, সেটি আমি এখন যাচাই বাছাই করে দেখব যে কেন প্রকল্পটি এখনো বাস্তবায়িত হয় না। এটি বারবার যাতে আমাদেরকে পরবর্তী বছর যেন একই রকম সংকটের দিকে আমাদেরকে না নিয়ে যায়, নিঃসন্দেহে আমরা এটা নিয়ে কাজ করব। ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ দেওয়ার দাবি ভাঙন কবলিতদের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। বৃষ্টি হওয়ায় আবারও অবনতি হচ্ছে কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুর ও পঞ্চগড়ের বন্যা পরিস্থিতিতে। টানা 2 সপ্তাহের বন্যায় নাকাল এসব এলাকার দুর্গতরা। এরই মধ্যে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। তবে মৌলভীবাজারে পানি কিছুটা কমলেও বেড়েছে ভোগান্তি। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। টানা 2 সপ্তাহের বন্যায় নাকাল উত্তরাঞ্চলবাসী। কুড়িগ্রামে এখনো সড়কে হাঁটু পানি, বাড়িতে কোমর পানি, তাই দুর্ভোগের সীমা নেই এখানকার বানভাসীদের। জেলায় 4 শতাধিক গ্রামের প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী। এসব এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। সেই সঙ্গে যাতায়াতেও বেড়েছে ভোগান্তি। জায়গায় আসমু, আমরা মেইন রাস্তা আসমু, আসার কোনো বুদ্ধি নেই, এই পানি পাড়ায় আসা লাগে। খুব সমস্যার মধ্যে আছি, কোনো ত্রাণও ঢোকে নেই যাবত এদিকে। চলাফল এবার বর্তমান খুব অসুবিধার মধ্যে আছে। জামালপুরে এখনো পানিতে তলিয়ে অনেক এলাকা। টানা 2 সপ্তাহের বন্যায় দুর্গত এলাকায় বানভাসীদের অনেকেরই দিন কাটছে অনাহারে অর্ধাহারে। সেই সঙ্গে গবাদি পশু নিয়েও চরম বিপাকে পড়েছে তারা। এমন পরিস্থিতিতেও সরকারি ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ দুর্গতদের। চেয়ারম্যান আত্মসাৎ করে খেতে আছে, মেম্বার আত্মসাৎ করে খেতে আছে, ব্লক সভাপতি আছে ওনারা খাইতে আছে, কারো বলতে কারো লক্ষ্য নাই, পোলাপান না খায় মরতে আছে। স্কুল কলেজ স্কুল বন্ধ। সভাপতি এখন পর্যন্ত কোনো একটা নগর কাছে খোঁজ খবর নেই। অনেক গরিব মানুষ আছে, আপনারা দেখেন, না খায় মরতে আছে। এদিকে পঞ্চগড়ে ভারী বৃষ্টি হওয়ায় আবারও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতি। এতে প্লাবিত হয়েছে নতুন এলাকা, তলিয়ে গেছে ফসল। চরম দুর্ভোগে এখানকার বানভাসীরা। একবার বন্যা হয়েছে, বন্যার পরে গাড়ার পরে রুয়া সব নষ্ট হয়ে গেছে, আবার পুরানা রুয়া লাগা হয়েছে, লাগার পরে আবার বন্যা হয়, তারপরে বীজ পাওয়া যাওয়া নেই। পানিবন্দী হয়ে আসি, চুলা ব্যবহার করতে পারি না, টিউবওয়েল ব্যবহার করতে পারি না, বাথরুম যাইতে পারি না, বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট। বাচ্চা কাচ্চা মাদ্রাসা স্কুল কিছু যাইতে পারে না, রাস্তায় পানি। আর এই দুঃখজনক ব্যাপারে আমরা যে কষ্ট করে হাঁটতেছি, আমাদের পা গুলো পর্যন্ত খাই ফেলতেছে। যমুনা নদীর পানি বাড়ায় আবারও অবনতির দিকে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি। জেলায় পানিবন্দী প্রায় লাখো মানুষ। পানিতে তলিয়ে থাকায় যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন বানভাসীরা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। এদিকে মৌলভীবাজারে বাড়ি থেকে নামতে শুরু করেছে পানি। এতে নতুন করে কাদামাটি বাড়িয়েছে সংকট। দুর্গত এলাকায় চর্মরোগ সহ বেড়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। চলাচলেও স্থানীয়দের পড়তে হচ্ছে ভোগান্তিতে। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারী বর্ষণের ফলে কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, কখন এই ঘটনা ঘটে, এখন উদ্ধার কার্যক্রম চলছে কিনা জানাবেন। হ্যাঁ তন্নি, ঘটনাটি ঘটে আজ সকালে এবং আপনাকে একটু জানিয়ে রাখি, মাঝখানে 2 দিন বন্ধ থাকার পর গতকাল মধ্যরাত থেকেই কক্সবাজারে ফের টানা বর্ষণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সেই বর্ষণ চলমান রয়েছে। এবং আজকে সকাল নাগাদ এই পৃথক পাহাড় ধসের ঘটনা 2টি ঘটে এবং 2টি ঘটনায় এক গৃহবধূ এবং এক শিশু নিহত হয়েছেন। এবং আমাদেরকে স্বজনরা যেটি জানিয়েছে যে গৃহবধূটি সকালে ঘুম থেকে উঠে সকালে এর পরিবারের জন্য খাবার তৈরি করছিলেন। ঠিক সেই সময় আসলে এই পাহাড় ধসের ঘটনাটি ঘটে এবং সেখানেই ঘটনাস্থলেই তিনি নিহত হয়। এবং আরেকটি যে ঘটনাটি সেটি পাহাড়ের ধসেই এই মাটির দেয়ালের উপর পড়ে এবং দেয়ালটি চাপা পড়ে ওই শিশু নিহত হয়। এবং 2টি ঘটনাই খুবই মর্মান্তিক। এবং ফায়ার সার্ভিস যেটি বলছে যে কক্সবাজারের প্রায় পাহাড়ি এলাকাগুলোতে পাদদেশে 2.5 লাখের মতো মানুষ বসবাস করে এবং তাদেরকে প্রতিনিয়তই তারা সতর্ক করছেন যেন নিরাপদ স্থানে চলে যায় ভারী বর্ষণ হলেই। তবে কক্সবাজার পৌর
পৌরসভা সহ অন্যান্য যে সরকারি দপ্তরগুলো রয়েছে তারাও এই সচেতনতা কার্যক্রমগুলো চালাচ্ছেন, কিন্তু জনপ্রতিনিধিরা বলছেন যে কি এইসব সাধারণ মানুষকে বারবার বলার পরেও তারা নিজ বাড়িঘর ছেড়ে আসলে যেতে চান না, যার কারণে এই ধরনের একের পর এক ঘটনাগুলো ঘটছে। একটু জানিয়ে রাখি যে গেল এক মাসে কক্সবাজারে প্রায় 1/2 পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং এতে রোহিঙ্গা ক্যাম্প সহ কক্সবাজারের পৌর এলাকার স্থানীয় যে এলাকাগুলো রয়েছে সেখানে এই ঘটনাগুলো ঘটেছে এবং 16 জনের মতো প্রাণহানির ঘটনা ঘটেছে। তো এই ঘটনাগুলো বাড়ছে এবং কক্সবাজারে আরেকটু জানিয়ে রাখি যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলও কিন্তু প্লাবিত হয়েছে এবং ইতিমধ্যেই পানিবন্দী হয়ে পড়েছে প্রায় কয়েক হাজার পরিবার এবং কক্সবাজার পৌর এলাকায়ও ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং সড়কগুলোতেও পানির থই থই করছে এবং বেশ কয়েকটি সরকারি দপ্তরেও পানি ঢুকে যাওয়ার ঘটনা ঘটেছে। তো তন্নি, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে পাহাড় ধসের ঘটনা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সৌরভ দেব। সংবাদ দুপুরে আরো থাকছে। নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাইডেনের ওপর চাপ বাড়ছে, প্রকাশ্যেই ঘায়াল করছেন ডেমোক্রেট নেতারা। তিস্তা ভারত বাংলাদেশের অভিন্ন নদী হলেও পানি ভাগাভাগি নিয়ে দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি আলোর মুখ দেখেনি এক দশকেও। সম্প্রতি প্রধানমন্ত্রীর 2 দফায় ভারত সফরে তিস্তা চুক্তি এবং মহাপরিকল্পনা বাস্তবায়নে আশার আলো দেখা দিলেও তিস্তায় ভারত সরকারের নতুন করে সমীক্ষার প্রস্তাবে প্রকল্প ঝুলে যাওয়ার শঙ্কা নদী পারের মানুষের। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের রিপোর্ট। আমার বাড়ি 10 বার ভেঙে গেছে, আমি অসহায়, আমার জীবনটাই শেষ হয়ে গেল। এখন যেখানে বাড়ি করে আসি ওই বাড়িতে ভাঙে, আমার আর যাওয়ার কোনো পথ নেই বাবা। আমি কুড়িগ্রামের বিদ্যানন্দ গ্রামের এই তসলিম উদ্দিনই নয়, প্রতিদিনই শত শত মানুষজনের ঘরবাড়ি জমি এভাবে নদীগর্ভে বিলীন হচ্ছে। তিস্তা কখনো অল্প পানিতে এমন ফুলে ফেপে উঠছে, আবার শুষ্ক মৌসুমে মরুভূমি হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, তিস্তার পানি বন্টন চুক্তি হলে এই যে তিস্তার অববাহিকার মানুষজনের দুঃখ সেটি লাঘব হবে। এই জিনিসটা হলে আমরা ঠিকমতো আবাদ করতে পারবো, ভালোভাবে খাইতে পারবো। আমাদের এই নদীটা খনন হইলে মনে করেন অনেক কোটি কোটি লোক আরামে থাকবে। আমরা চাচ্ছি যদি এই নদীটা যদি খনন হয় তাহলে আমাদের জন্য অনেক একটা উপকার হবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর 2 দফায় ভারত সফরের পর আলোচনায় আসে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের। 2023 সালের মার্চে তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন জমা দেয় চীনের একটি প্রতিষ্ঠান। বিনিয়োগে আগ্রহ এবং দ্রুতই তিস্তা প্রকল্প শুরু করতে চায় দেশটি। একই আগ্রহ দেখিয়ে নতুন করে সমীক্ষা চালাতে চায় ভারতও। ফলে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এশিয়া মহাদেশের 2 পরাশক্তি যখন একই প্রকল্পে অর্থায়ন করতে যাচ্ছে, এটি আবার সমীক্ষার নামে আবার ঝুলে যাবে কিনা সেই বিষয় নিয়ে আমাদের সংশয় ছিল। একটা কাজ রেডি আছে, সহায়তা যদি বন্ধুত্বের খাতিরে সেইভাবেই করে তাহলে সেই কাজটিকেই তারা প্রকৌশলগতভাবে নিয়ে তারা কিন্তু সেই কাজটি সফল করে, তার কাজটি এখনই দ্রুত আমাদের শুরু করা সম্ভব। বাংলাদেশের এই প্রকল্পে ভারতের অংশ নেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে উল্লেখ করে আন্দোলনে থাকা নেতারা বলছেন, উজানে পানি প্রত্যাহার না করে তারা সেখানে নদী খনন এবং সমন্বয় করলে এই সমস্যার সমাধান হবে। এই জায়গায় দাঁড়িয়ে ভারত যদি পানি প্রত্যাহার না করে তার অংশে, পশ্চিমবঙ্গ তার অংশে নদী খনন করে এবং সমন্বয় করে, তাহলে এই সমন্বয়ের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। তাহলে দুই পক্ষের লোকেই কিন্তু সুবিধা হবে। তিস্তা পাড়ের 2 কোটি মানুষের ভাগ্য নির্ধারণী এ মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন ভারতের রশি টানাটানি এবং ভূ রাজনীতিতে পা না দিয়ে নিজস্ব অর্থায়নে প্রকল্পের কাজ চালুর দাবি উঠেছে। আমরা চাই নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আমাদের তিস্তা মহাপরিকল্পনা সেটাও আমরা বাস্তবায়ন করব। দ্রুতই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী, এমন প্রত্যাশা রংপুর অঞ্চলের মানুষের। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। এবার দেশ টিভি নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর। ঢাকা উত্তর সিটির মেয়রের মেয়াদ 4 বছর শেষ হলেও হাতের ঝিল লেক সংলগ্ন সড়কের কোনো উন্নয়ন হয়নি। বুদারাঘাট থেকে মানারাত ইউনিভার্সিটি পর্যন্ত অংশে তৈরি হয়েছে খানাখন্দ, আর বৃষ্টির পানি জমে খানাখন্দে প্রায় ঘটছে দুর্ঘটনা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে।
সড়কের অবস্থা দেখে বোঝার উপায় নেই এটি অভিজাত এলাকা গুলশানের পাশে। লেকের পূর্ব পাশের এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় তৈরি হয়েছে খানাখন্দ। এতে অনেকটাই চলাচল অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টি হলেই সড়কের খানাখন্দে জমে পানি, গর্তে পড়ে প্রায় দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। আপনার আটু পর্যন্ত পানি হয়ে যায় রাস্তায়, এয়ার ফিল্টার পানিটা ইঞ্জিন আপনার নষ্ট হয়ে যায়, অনেক টাকা লাগে মালিক মহাজনের। আর মানুষজন তো প্রচুর গাড়ি চলে, কিন্তু গাড়ি চলা সত্ত্বেও এখানে কেউ খেয়াল নেয় না। মানে বর্তমান যে সিচুয়েশন, যে বন্যার পানি বা একটা হালকা বৃষ্টি হলে যে পরিমাণ যেখানে ভরে যাচ্ছে, পানি দেওয়ার কোনো ড্রেন নেই, ড্রেনগুলো কোনো পরিষ্কার নেই। তারপর হচ্ছে গাড়ি ঘোড়া যাত্রী নিয়ে, স্কুল ছেলে মেয়েদের নিয়ে যারা একটু রিক্সায় থাকে তারা হুট করে পড়ে যাচ্ছে। তো এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এদিকে এই রাস্তায় বৃষ্টি হইলে চলাফেরা করা যায় না, আবার গাড়ি ঘোড়া দিয়ে চলাফেরা করা যায় না। তাদের অভিযোগের সত্যতা মেলে 10 মিনিটের বৃষ্টিতেই। পানিতে ডুবে থাকায় বোঝার উপায় নেই কোথায় আছে খানাখন্দ। এইটার অবস্থা মনে হয় যে আজকে 4 বছর ধরে এরকম, মানে এত খারাপ এই রাস্তা। এই রাস্তার দিয়ে কোনো খেয়ালই নেই। অনেক সমস্যা, গাড়ি বিশেষ করে বাইক চালাতে রাস্তাতে খানাখন্দরগুলো আছে, এগুলোতে খুব সমস্যা করে, প্রবলেম করে। পানি নিষ্কাশনের কোনো ভালো ব্যবস্থা নাই, প্লাস রাস্তাটা মনে করেন যে বাঙ্গার উপরেই আছে, ভাঙতে 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 আজকে এই পর্যন্ত এখনো বাঙ্গার উপরে আছে। প্রতিদিন আপনার একটা না একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তায়। রাস্তার কথা কি বলবো, আর 4 বছর ধরে চলাচল করে এই রাস্তার কোনো পরিবর্তন, দিন দিন অবনতি, কোনো পদক্ষেপ নেই এই রাস্তায়। গাড়ি নিয়ে চলাচল করার সমস্যা, লোকজন হাঁটাহাঁটির সমস্যা, প্রচুর সমস্যা। এ ব্যাপারে কাউন্সিলরের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। ভোগান্তি লাঘবে দ্রুত সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসীর। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সম্প্রতি প্রশ্ন ফাঁস কাণ্ডে আলোচনায় আসা পিএসসি প্রশ্ন ফাঁসের কথা অস্বীকার করলেও ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে সংস্থাটি। এমনকি সেই অপরাধের দায়ে বহিষ্কার করেছে সংস্থাটির 5 কর্মকর্তাকে। বাতিল করা হয়েছে রেলওয়ের নিয়োগ পরীক্ষাও। এমন দ্বিমুখী কর্মকাণ্ডে বেরিয়ে আসছে সাংবিধানিক প্রতিষ্ঠানটির ভেতরের অস্থিরতার চিত্র। বিশ্লেষকরা বলছেন প্রতিষ্ঠানটির এমন কাজে অনাস্থা বাড়বে চাকরি প্রত্যাশীদের। আরও জানাচ্ছেন মাজহারুল ইসলাম। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ হয় গেল এক যুগে বিসিএস ক্যাডার এবং নন ক্যাডার মিলিয়ে 30টিরও বেশি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসি থেকেই, যার সাথে জড়িত খোদ প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা কর্মচারী। এমন খবর প্রকাশের পরপরই ক্ষোভে ফেটে পড়েন চাকরি প্রত্যাশীরা। এখন পিএসসির চেয়ারম্যান সাহেব যদি এইটা অস্বীকার করে, আসলে তার দায়িত্বশীলতার জায়গা থেকে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। যেহেতু তিনি পিএসসির চেয়ারম্যান, সেক্ষেত্রে তিনি এই ধরনের গাফিলতি কোনোভাবেই অস্বীকার করতে পারেন না এবং আমরা অবিলম্বে তার পদত্যাগ দাবি করছি। এক যুগেরও বেশি এর জায়গাটায় নিয়োগ বাণিজ্য হয়ে আসতেছে এবং খোদ স্বয়ং তারাই সরাসরি সম্পৃক্ত থাকতেছে। তো সেখানে আসলে এটা প্রশ্ন থেকেই যায় এবং এই নিউজটা যেই শুনছে সেই চমকে উঠছে। এতদিন পর্যন্ত আমরা আমাদের জুনিয়রদেরকে, বাবাদেরকে বলে আসছি যে না, আমাদের একটা ভরসা জায়গা আছে, কিন্তু দিন শেষে সেই জায়গাটা যখন এইরকম সর্ষের মধ্যেই ভূত পাওয়া যায়, তখন আসলে আর কিছু বলার থাকে না। যদিও পিএসসির চেয়ারম্যানের দাবি প্রশ্ন ফাঁসের কোনো ঘটনাই ঘটেনি। নিজেদের দায়মুক্তির কথা বললেও ঘটনা তদন্তে এক যুগ্ম সচিবকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটি। এমনকি প্রশ্ন ফাঁসের অভিযোগে জড়িত 5 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করতে দুদকেও চিঠি দিয়েছে তারা। বিশ্লেষকরা বলছেন প্রশ্ন ফাঁস কাণ্ডে নিজেদের দায় অস্বীকার করতে পারে না সংস্থাটির চেয়ারম্যান, তাই দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বাতিল করা উচিত ফাঁসকৃত প্রশ্নের নিয়োগ পরীক্ষাও। তবে এটা সম্পূর্ণ অসম্ভব সেটা মনে করি না। যদি যে প্রক্রিয়াটা শুরু হবে এখন, এই অনুসন্ধান তদন্ত প্রক্রিয়া, সেটি যদি সুষ্ঠু এবং পর্যাপ্ত রোবাস্টলি করা যায়, তাহলে এই যে প্রশ্ন ফাঁসের ফলে তার সুবিধাভোগী হয়ে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং নিযুক্ত হয়েছেন তাদেরকেও চিহ্নিত করা সম্ভব। সেক্ষেত্রে তারা কিন্তু দায় এড়াতে পারবেন না, কারণ তারা এখানে জালিয়াতির একটা অংশীদার হয়েছেন। চাকরি প্রত্যাশীরা বলছেন পিএসসির চেয়ারম্যান একদিকে প্রশ্ন ফাঁসের কথা অস্বীকার করছেন, অন্যদিকে অভিযুক্তদের বহিষ্কার করছেন। এতে করে প্রতিষ্ঠানটির প্রতি তাদের আস্থা আরও কমবে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরও থাকছে। It's over. Good night, Charlotte. Finishes tonight in Charlotte. Colombia 1, Uruguay 0. 23 বছর পর কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া, দর্শকের সঙ্গে বিবাদে উরুগুয়ের ফুটবলাররা।
নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, নেই নিজস্ব বর্জ্য অপসারণের ব্যবস্থা। কোনো নিয়ম নীতি ছাড়াই এভাবেই বছরের পর বছর চলছে দেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের অধিকাংশ চালকল। প্রতিনিয়তই এইসব চালকলের বর্জ্যযুক্ত পানি ছড়িয়ে পড়ছে ফসলি জমি সহ লোকালয়ে। ছাই ও কালো ধোঁয়ায় এলাকার বাসিন্দারা পড়ছেন চরম ভোগান্তিতে। হুমকির মুখে পড়েছে চাষাবাদ ও জীববৈচিত্র্য। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। এখানে ছোট বড় মিলিয়ে চালকল রয়েছে প্রায় ৩০০-র মতো, যার অধিকাংশই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, এমনকি নেই নিজস্ব বর্জ্য অপসারণের ব্যবস্থাও। দীর্ঘদিন ধরে নিয়ম নীতি ছাড়াই এই চালকলগুলো ছড়াচ্ছে কালো ধোঁয়া ও ছাই, ফসলি জমিতে ফেলছে বর্জ্যযুক্ত পানি, যার কারণে এলাকাবাসীদের মাঝে দেখা দিয়েছে নানা রোগবালাই। হুমকির মুখে পড়েছে এলাকার চাষাবাদ ও জীববৈচিত্র্য। গুড়া টুড়া চোখে যাচ্ছে, চোখ নষ্ট হচ্ছে, ময়লা যাচ্ছে, একটু পরপরই চোখ ধোয়া লাগছে, চশমা ব্যবহার করতে হচ্ছে, অ্যাজমা হচ্ছে, আমার নিজেরই অ্যাজমা হয়ে গেছে। গরু ছাগল সবই ধরেন অসুস্থ হয়ে পড়ে, একটা জিনিস পালতে পারি না আমরা, জিনিসটা অসুস্থ হয়ে পড়ে। আবার এই ছাই মেল চললে পারে আমরা অন্ধকারে ঘর থেকে বাড়াতে পারি না। পানি সব এই জায়গা আবর্জনা ও পানির পানি, ওই নানান পানি এই কালে। হ্যাঁ, ধানের গুঁড়ো উঠতেছে, ধানের গুঁড়ো ওঠে, তারপর চোখের মধ্যে চোখ নষ্ট হয়ে যায়, চোখের জ্বালা যন্ত্রণা হয়, সবকিছু হয় জায়গায়। তুষো উড়ে, বুঝছেন, ওটা চোখের মধ্যে গেলে একবারে আটকায় যায়, ওটা মানে বের করাও কষ্ট করে হয়ে যায়, অনেকের চোখে এই জন্য সমস্যা হয়েছে। আর তাছাড়া যদি এগুলা যদি নিরাশন না করা যেত একটা কথা হতো, লাখখানিক টাকা খরচ করলেই শুনছি যে করা যায়, অনেক একটা অটোমেল করছে এদিকে, যে এদিকে ছাই উড়ে না। তবে পরিবেশ দূষণের বিষয়টি কিছু কিছু মিল মালিক স্বীকার করলেও কেউ কেউ আবার দেখাচ্ছেন নানা অজুহাত। বলছেন সবকিছু মানিয়েই চলছেন তারা। কিছুটা সত্য সেটা আছে, তারা বসবাস করে, সম্মিলিত পানি মিলিয়ে একটা পরিবেশ খারাপ হয়, এতে তাদের জনজীবন ক্ষতির দিকে যায়। মান দপ্তর আমল যেভাবে আছে এই এলাকায় সেভাবে চলতেছে। এখন আমরা আমাদের পরিবেশ আমাদের পরিবেশ বজায় রাখাই আমরা আমাদের মেনে নিয়ে আমরা কাজ করতেছি। আর যে সকল চালকলের মালিকরা পরিবেশের ছাড়পত্র ও নিয়ম না মেনে মিল চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। যে প্রতিষ্ঠানগুলোয় লাইসেন্স নাই বা আমাদের পরিবেশের ছাড়পত্র নাই, সেসব প্রতিষ্ঠানে আমরা নিয়মিত মনিটরিং এবং অভিযান এবং আমাদের একটা এনফোর্সমেন্ট উইং আছে, সেখানে আমরা তাদেরকে মানে আইনের আওতায় আনি। জেলায় ছোট বড় মিলিয়ে ৩০০-টির মতো চালকল থাকলেও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে মাত্র ৪৫টির। যেগুলোর ছাড়পত্র রয়েছে সেগুলোও নিয়ম নীতি না মেনেই চালাচ্ছেন কার্যক্রম। তাই দ্রুত এসব চালকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। আন্তর্জাতিক প্রসঙ্গ। এবার প্রকাশ্যেই প্রেসিডেন্ট বাইডেনকে ঘায়েল করছেন তার দল ডেমোক্রেটের নেতারাই। আসন্ন নির্বাচনে বাইডেন প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের কাছে শোচনীয় পরাজয়ের মুখে পড়বেন বলে সতর্ক করেছেন দলটির অনেক নেতা। এর মধ্যে ডেমোক্রেটদের তহবিল সংগ্রহকারী হলিউড অভিনেতা জর্জ ক্লুনিও বাইডেনের প্রার্থিতা নিয়ে তুলেছেন প্রশ্ন। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। মার্কিন ইতিহাসে কোনো প্রেসিডেন্টকে এতটা শোচনীয় পরিস্থিতিতে আগে দেখা যায়নি। ৮১ বছর বয়সী বাইডেন মানসিক ও শারীরিকভাবে নিজেকে চাঙ্গা দেখাতে মরিয়া হলেও বয়সের কাছে অসহায়। সম্প্রতি প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের কাছে ঐতিহাসিক বিতর্কে নাস্তানাবুদ হওয়ার পর বিরোধী শিবির থেকে ডেমোক্রেটের নেতাদেরও তোপের মুখে প্রেসিডেন্ট বাইডেন। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে পরিস্থিতি আরও ঘোলাটের দিকে। তার দলের জ্যেষ্ঠ নেতা ও মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির পর এবার ডেমোক্র্যাটদের তহবিল সংগ্রহকারী হলিউড অভিনেতা জর্জ ক্লুনিও বাইডেনের প্রার্থিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। জর্জ ক্লুনির মতে বাইডেন তার ক্যারিয়ারে অনেক লড়াইয়ে বিজয়ী হলেও বর্তমান প্রেক্ষাপট একেবারেই আলাদা। লড়াইয়ে হেরে যাওয়ার আভাস দিয়ে বয়সকেই দায়ী করেন তিনি। এর আগে নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনের প্রার্থিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ডেমোক্র্যাট সিনেটর মাইকেল ব্যানেট। এমনকি ট্রাম্পের বিরুদ্ধে ভূমিধস পরাজয়েরও ইঙ্গিত দেন এই রাজনীতিক। বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন কয়েকজন ক্ষমতাধর কংগ্রেসম্যান। দলীয় প্রার্থী হিসেবে একজন যোগ্য প্রার্থীর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন কংগ্রেস সদস্য অ্যাডাম স্মিথ। বাইডেনের পরিবর্তে সামনে আসছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাশিয়াকে মোকাবিলায় ইউক্রেনকে ৪,৩০০ কোটি মার্কিন ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ন্যাটো।
ওয়াশিংটন ডিসিতে ন্যাটো সম্মেলনের রুশ আগ্রাসন থেকে কিয়েভকে রক্ষায় সর্বাত্মক সহায়তার ঘোষণা দিয়েছেন জোট নেতারা। ন্যাটোর মহাসচিবের অভিযোগ, নিষেধ অগ্রাহ্য করে রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র তৈরিতে সহযোগিতা করছে চীন। এদিকে শত্রুদের হুঁশিয়ার করে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন 1 ইঞ্চি ভূখণ্ড ছাড় দেবে না ন্যাটো। বিস্তারিত লুৎফর কবিরের রিপোর্টে। ন্যাটো সম্মেলনের ৭৫ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যোগ দেন জোট নেতারা। এবারের সম্মেলনে গুরুত্ব পায় ন্যাটোর অখণ্ডতা ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। সামরিক রসদ সংকটের কারণে রাশিয়ার বিরুদ্ধে সেভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং প্রকৃত অর্থে অগ্রসর হতে পারছে না ইউক্রেন, যা মিত্রদের জন্য চরম অস্বস্তিদায়ক। এই পরিস্থিতিতে বুধবার সম্মেলন থেকে কিয়েভকে ৪,৩০০ কোটি মার্কিন ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নেতারা, যা আগামী 1 বছরের মধ্যেই এই সহায়তা দেয়া হবে। ন্যাটো মহাসচিবের অভিযোগ, ইউক্রেনে হামলা চালাতে রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র উৎপাদনে গোপনে সহায়তা দিয়ে যাচ্ছে চীন। চীন দীর্ঘদিন নানা সামরিক সরঞ্জাম রাশিয়ায় সরবরাহ করে আসছে, যা রাশিয়াকে ক্ষেপণাস্ত্র, বোমা ও যুদ্ধবিমান তৈরিতে সহায়তা করছে। এসব অস্ত্র দিয়ে ইউক্রেনীয় ভূখণ্ডে অন্যায়ভাবে আক্রমণ করছে মস্কো। এভাবে চলতে পারে না। এ অবস্থায় ঐক্যমতে পৌঁছেছে ন্যাটো মিত্ররা, যা চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। তবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে ন্যাটোর উস্কানি এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছে পাল্টা অভিযোগ বেইজিংয়ের। এমন উস্কানি বন্ধ করে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জোটের প্রতি আহ্বান জানায় দেশটি। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধবিমান হাতে পাচ্ছে ইউক্রেন। ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে অত্যাধুনিক এই যুদ্ধবিমানের প্রথম ব্যাচের স্থানান্তর শুরু হয়েছে বলে জানা গেছে। সব ঠিক থাকলে চলতি গ্রীষ্মেই ইউক্রেনের আকাশে উড়বে F-16। এদিকে ন্যাটোর প্রতি ইঞ্চি ভূমি রক্ষায় ঐক্যমতে পৌঁছেছেন জোট নেতারা। বিশ্বকে বড় একটা বার্তা দিতে এবারের সম্মেলনে ভাষণ দেয়া প্রেসিডেন্ট বাইডেনের জন্য ছিল বড় ধরনের চ্যালেঞ্জ। ন্যাটো আগের চেয়েও একটি শক্তিশালী জোট। এই জোট টিকিয়ে রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ন্যাটোর প্রতি ইঞ্চি জায়গা রক্ষা করব। নিজেদের ভবিষ্যৎ রক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছি আমরা। শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় আমরা প্রস্তুত। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।